পরমাণু স্থগিত করে হরমুজ চালু রাখতে ইরানের নতুন শর্ত। পাকিস্তানের বৈঠকের পর এবার রাশিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পকে ধর্ষক ও শিশুকামী আখ্যা দিয়ে নৈশভোজে গুলি চালান হামলাকারী আলেন। একদিন আগেই ওঠেন হিলটন হোটেলে। বাংলাদেশের শিক্ষার্থী লিমনের খণ্ডিত দেহ উদ্ধারের পর ফ্লোরিডায় একই এলাকা থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানব মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। পরমাণু স্থগিত রেখে হরমুজ প্রণালী চালু, যুদ্ধের ক্ষতিপূরণ আদায় ও মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কিছু নতুন শর্ত দিয়েছে ইরান। 2 দফা পাকিস্তানের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই প্রস্তাব দিয়েছে তেহরান। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দুবারের পাকিস্তান সফর নিয়ে কোনো পক্ষেই বিস্তারিত কিছু জানায়নি। দ্বিতীয় দফার শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যাওয়ার পর নতুন করে দৌড়ঝাঁপ শুরু করেছে ইরান। দেশের স্বার্থ রক্ষা আর যুদ্ধের ইতি টানতে মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তুলে ধরেছে বেশ কিছু বিষয়। গত শুক্রবার আলোচনায় বসার আগেই পাকিস্তান ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একদিন পর রোববার ফের পাকিস্তানে যান তিনি। আলোচনা করেন নানা বিষয়। ইরানের তাসনিম নিউজ বলছে, আরাকচির এই পাকিস্তান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সংশ্লিষ্ট নয়। এটি ছিল পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে। যদিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা রোধে হরমুজ প্রণালী, নিরাপত্তা নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ ও আঞ্চলিক নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে দুদেশের মধ্যে। এর আগে রোববার বিকালে ওমান সফর শেষে আরাকচি ইসলামাবাদে পৌঁছান। এরপর আলোচনা শেষে যাত্রা করেন রাশিয়ায়। এদিকে নিজেদের পররাষ্ট্রমন্ত্রীর এমন চেষ্টায় শান্তি চুক্তির আশা করছেন ইরানিরা, যদিও যুক্তরাষ্ট্রের প্রতি মোটেও আস্থা নেই বলেও জানান তারা। যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আমি সহ অনেকেই চাকরি হারিয়েছে। বহু মানুষ জীবন জীবিকার জন্য লড়াই করছে। যদি শান্তি চুক্তিতে পৌঁছানো যায়, আমার মনে হয় পরিস্থিতি ভালো হবে। তবে যুক্তরাষ্ট্র তাদের কথা বহুবার পরিবর্তন করেছে, তাই তাদের খুব একটা বিশ্বাস করা যায় না। জীবন ও সম্পত্তি উভয় ক্ষেত্রেই আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আলোচনা এমনভাবে হওয়া উচিত ছিল যাতে মৃত ও ক্ষতিগ্রস্তদের প্রতি অসম্মান না হয়। সেটাই সঠিক পথ। দীর্ঘদিনের মতবিরোধের পাশাপাশি এখন আলোচনার চেষ্টাও ভেস্তে যাওয়ায় একরকম অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে। আর সেই বিরোধ মেটাতেই মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এদিকে পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠক করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। ইরানের মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর এই প্রথম ইরানি কোনো কর্মকর্তা পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। সোমবার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গে অবতরণ করে আরাকচিকে বহনকারী বিমান। সেন্ট পিটার্সবার্গেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করবেন আরাকচি। বৈঠকে আলোচ্য সূচি জানা গেলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধই আলোচনার মূল বিষয় বলে মনে করা হচ্ছে। এর আগে ওমান সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী, সাক্ষাৎ করেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি, শান্তি আলোচনা ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করেন তারা। ওমান থেকে স্বল্প সময়ের জন্য ইসলামাবাদ যান আরাকচি। সেখান থেকে রোববারই সরাসরি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এই হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 37 জন। একই দিনে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে তেল আবিব। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় লেবানন পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। তার ভাষায় ইসরায়েলের কেবল সম্ভাব্য হুমকি প্রতিরোধ করছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 7টি শহরের বাসিন্দাদের আবারও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। সব মিলে কার্যত লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না। ট্রাম্পকে ধর্ষক ও শিশুকামী বলে বিশ্বাস করেন ওয়াশিংটনের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো ব্যক্তি। হামলার 10 মিনিট আগে নিজের পরিবারের কাছে পাঠানো এক চিঠিতে 31 বছর বয়সী অ্যালেন জানিয়েছিলেন ট্রাম্প ও তার পুরো মন্ত্রিসভাই হামলার টার্গেট। তবে হামলাকারী অ্যালেনের এই চিঠি নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান ট্রাম্প। হামলার ঠিক 10 মিনিট আগে পরিবারের কাছে একটি চিঠি লেখেন ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো কোল টোমাস অ্যালেন। চিঠিতে ট্রাম্প ও তার প্রশাসনের উচ্চপদস্থ সব কর্মকর্তারাই তার টার্গেট বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হত্যায় তার কোনো দ্বিধা নেই বলেও লিখেছিলেন অ্যালেন। নিজেকে উল্লেখ করেন ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন হিসেবে, আর ট্রাম্পকে মনে করেন বিশ্বাসঘাতক, ধর্ষক ও শিশুকামী হিসেবে। এ বিষয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান ট্রাম্প। বলেন, এমন প্রশ্ন করতে সাংবাদিকের লজ্জা হওয়া উচিত। বন্দুকধারী অ্যালেনকে খ্রিস্টান বিরোধী ও উগ্রপন্থী বলে দাবি করেন ট্রাম্প। আমি ধর্ষক নই, কাউকে ধর্ষণ করিনি। আমি শিশুকামীও নই। একটা অসুস্থ লোকের ভুলভাল কথা আপনি পড়ে যাচ্ছেন। ও একটা অসুস্থ, সেটা আপনি জানেন, তাও এটা এখানে পড়ছেন। আপনার লজ্জিত হওয়া উচিত। চিঠিতে ওয়াশিংটনের বিলাসবহুল হিলটন হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ব্যঙ্গ করেন অ্যালেন। বলেন, কোনো ইরানি এজেন্ট মারণাস্ত্র নিয়ে ঢুকলেও ধরতে পারত না হোটেল কর্তৃপক্ষ। পেশায় শিক্ষক অ্যালেনকে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী বলে জানিয়েছে তার পরিবার। ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের একদিন আগেই হিলটন হোটেলে ওঠেন অ্যালেন। লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো, তারপর ওয়াশিংটনে পৌঁছান তিনি। তার কাছে একটি সেমি অটোমেটিক পিস্তল ও একটি শটগান ছিল। নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন অ্যালেন। রোববার তাকে আদালতে তোলার কথা রয়েছে। শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে সাংবাদিকদের সাথে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালান টমাস অ্যালেন। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমনের খণ্ডিত মরদেহ যে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলো কার সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নতুন দেহাংশগুলো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাদিয়া সুলতানা বৃষ্টির হতে পারে। তদন্তের বিষয়টি নিশ্চিত করবে ফ্লোরিডা পুলিশ। এদিকে 2 শিক্ষার্থীকে হত্যার আগে চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিল অভিযুক্ত হিশাম। বাংলাদেশি 2 শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বারবার কথা বদলাচ্ছেন গ্রেপ্তার মার্কিন নাগরিক হিশাম আবু গারবিয়ে। জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সবশেষ 16 এপ্রিল দেখা গেছে তাদের প্রতিষ্ঠান সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর থেকেই তারা নিখোঁজ হন। ফলে ওই দিন থেকেই অভিযুক্তের অবস্থান কোথায় ছিল তা শনাক্তে কাজে নামে গোয়েন্দারা। এজন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় হিশামকে। সে সময় তিনি একবার এক কথা বলেন। সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গোয়েন্দাদের হিশাম জানিয়েছেন তিনি 16 এপ্রিল লিমন ও বৃষ্টিকে দেখেননি। কিন্তু সেই একই নথিতে বলা হয়েছে 16 তারিখ রাতে ক্লিয়ার ওয়াটার সৈকতে হিশামের গাড়িটি দেখা যায়, যেটি লিমনের মোবাইলের সিগন্যাল পাওয়া স্থানের পাশেই। সে সময় লিমন ও বৃষ্টি তার গাড়িতে ছিল কিনা পরবর্তীতে গোয়েন্দারা হিশামকে জিজ্ঞাসাবাদ করেন। তখন হিশাম জবাব দেন তার গাড়িতে তারা ছিলেন না, তিনি ক্লিয়ার ওয়াটার সৈকতেও যাননি। যদিও লিমনের মোবাইলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হিশাম তার কথা পরিবর্তন করেন। গোয়েন্দাদের জানান লিমন তাকে বৃষ্টির সাথে ক্লিয়ার ওয়াটারে নিয়ে যেতে বলেছিলেন। এই জিজ্ঞাসাবাদের সময় হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। পেঁয়াজ কাটার সময় কেটেছে বলেও দাবি তার। এদিকে সিএনএন আরও জানায়, রোববার গভীর রাতে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে তারা হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর দক্ষিণ এলাকা থেকে খণ্ডিত আরও দেহাংশ উদ্ধার করেছে। তবে ওই দেহাংশ কার তা এখনও নিশ্চিত নয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড।
ভারত ও রাশিয়ার বন্ধুত্ব এবার নতুন উচ্চতায় পৌঁছালো। সম্প্রতি কার্যকর হওয়া রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রিলোস চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ভূখণ্ডে সামরিক উপস্থিতি নিশ্চিত করবে, একে অপরের সামরিক বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহারও করবে। ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যে ভারত রাশিয়ার এই চুক্তিকে ভূ রাজনীতিতে বড় রকমের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো ভারতের মাটিতে অবস্থান করবে রাশিয়ার সেনা, থাকবে রণতরী ও যুদ্ধবিমানের উপস্থিতি। এটি সম্ভব হচ্ছে দুই দেশের ঐতিহাসিক চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রিলোসের মাধ্যমে। গেল 12 জানুয়ারি কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীর সাথে কাজ করবে রুশ সেনারা, একইভাবে ভারতের সেনারা কাজ করবে রাশিয়ায়। যদিও এটি একটি পারস্পরিক লজিস্টিক্স বিনিময় চুক্তি, তবুও শান্তি বা যুদ্ধ দুই পরিস্থিতিতেই দুই দেশ একে অপরের সামরিক অবকাঠামো ব্যবহারের বৈধতা পাবে। একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ ও 10টি সামরিক বিমান মোতায়েন রাখতে পারবে। এ চুক্তি দুই পক্ষকে একে অপরের সামরিক অবকাঠামো অবাধে ব্যবহারের সুযোগ দেবে, একই সঙ্গে একে অপরের ভূখণ্ডে সীমিত আকারে সামরিক উপস্থিতির সুবিধাও নিশ্চিত করবে। ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে কোণঠাসা মস্কো প্রথমবারের মতো ভারত মহাসাগরে সরাসরি প্রবেশের সুযোগ পেল, যা হবে এশিয়ায় রাশিয়ার শক্তিশালী অবস্থান। মস্কোর জন্য এ চুক্তির কৌশলগত গুরুত্ব হল ভারত মহাসাগরে কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়া। এর ফলে রুশ জাহাজ এবং বিমানগুলো ভারত মহাসাগর অঞ্চলে, এমনকি পার্শ্ববর্তী সমুদ্রপথগুলোতে আরও দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। অন্যদিকে রাশিয়ার মাধ্যমে ভারত আর্কটিক অঞ্চল এবং ভ্লাদিভস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত উত্তর সাগরীয় রুটে প্রবেশাধিকার পাবে। এটি ভারতকেও দেবে সরবরাহ ব্যবস্থার সুরক্ষা। চীনের প্রভাব মোকাবেলায় দিল্লির জন্য এক বাড়তি সুবিধা। চুক্তিটি ভারতকে রাশিয়ার আর্কটিক এবং দূর প্রাচ্যের সুবিধাগুলো ব্যবহারের সুযোগ দেবে, যেখানে রাশিয়া হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তাকারী। ট্রাম্পের অনিশ্চিত নীতির বিপরীতে এমন চুক্তি দিল্লির কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে, যখন ইরান যুদ্ধকে কেন্দ্র করে নতুন মাত্রায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ দফার ভোটের প্রচার কিছুক্ষণের মধ্যে শেষ হচ্ছে। আগামী 29 এপ্রিল বুধবার 142টি আসনে ভোট হবে। নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টায় শেষ হচ্ছে দ্বিতীয় দফা ভোটের প্রচার। শেষ দিনেও ভোটের মাঠে চষে বেড়িয়েছেন তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আমজনতা উন্নয়ন পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। বিধানসভার এবারে নির্বাচনে জেনজি বা তরুণ প্রজন্ম ভোটারদেরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 6,75,00,000 মতো, যাদের 1/5 তরুণ ভোটার। এই ভোটারদের সমর্থনের উপর নির্ভর করছে ভোটের ফলাফল। জেনজি বলতে যুব সমাজকে বেশি করে আমরা বোঝাই। তারা চাকরি পাচ্ছে না, এই রাজ্যে শিল্প নেই, কলকারখানা নেই, কিভাবে জেনজিরা এখানে সার্ভাইভ করবে বলুন তো? জেনজিরা যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ করছে আর প্রভাব ফেলছে, সেটাতে জেনজিদের প্রভাব পড়বে, এই ভোট বাক্সে পড়বে। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, আমাদের এটুকুই দাবি। আমরা যদি আমাদের ভারতবর্ষের আশেপাশের দেশগুলোতে দেখি, বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, এই প্রত্যেকটা দেশেই শেষ 2 বছর 3 বছরে একাধিক গণ অভ্যুত্থান হয়েছে এবং দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নড়িয়ে দিয়েছে। কোথাও সেটা ভালো দিকে গেছে, কোথাও খারাপ দিকে গেছে, কিন্তু এই যে গোটা পাল্টেছে, একটা সমাজকে একটা ধাক্কা দেওয়া গেছে রাষ্ট্র ব্যবস্থাকে, এইটার কিন্তু নেতৃত্ব দিয়েছে কম বয়সী তরুণ তরুণীরা। আমাদের পশ্চিমবঙ্গেও এই একই রকম একটা দেখতে পাচ্ছি, কম বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামছে শেষ অনেক বছর ধরে ব্যাপকভাবে। এই একই ধারা এইবারও বজায় থাকবে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারাকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট আঞ্চলিক গোষ্ঠী জেএনআইএম ও তোয়ারেগ বিদ্রোহী। মালির রাজধানী বামাকোর পার্শ্ববর্তী কাতি শহরে প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারার বাসভবনের বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরের শহর কিদালের পরিস্থিতি এখনও উত্তপ্ত। তোয়ারেগ নেতৃত্বাধীন আজওয়াদ লিবারেশন ফ্রন্ট দাবি করেছে তারা শহরটির দখল নিয়েছে।
সরকার এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। মালির এই পরিস্থিতি প্রেসিডেন্ট জেনারেল অ্যাসিমি গাইতার সামরিক শাসককে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল কোনো পরিবর্তন বা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। রোববার আমানের আল হুসাইনিয়া প্রাসাদের কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারা জাবেদ আল আহমাদ আল সাবাহের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ইসরায়েল নিজেদের দাবি করে অধিগ্রহণের উদ্যোগ নেয়। জেনে নিয়ে ফিলিস্তিনি কৃষকদের জমি ফসল নষ্ট করে তা দখল নেয় ইসরায়েলি বাহিনী। সেখানেও বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর প্রতিবাদ জানায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। একই দিন একই সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধবিধ্বস্ত গাজার ৩০০ তরুণ তরুণী। এই বিয়ের উৎসবকে ঘিরে মুহূর্তের জন্য দুঃখ বেদনা ভুলে আনন্দে মেতে ওঠেন দেইর আল বালাহার বাসিন্দারা। ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই গণবিয়ের আয়োজনে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। লাল গালিচা, ফুলের পাপড়ি আর বর্ণিল সাজে সেজেছে যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালা। ঐতিহ্যবাহী বাদ্যের বাজনায় উৎসবমুখর পরিবেশ চারপাশে। দখলদার ইসরায়েলের বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় গেল ২ বছরের বেশি সময় এমন আনন্দঘন মুহূর্ত দেখেনি কেউ। অবর্ণনীয় কষ্টের পর যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি মেলায় এখন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে ৩০০ তরুণ তরুণী। জীবনের নতুন এই অধ্যায়কে বরণ করে নিতে রং বেরঙের নকশা তোলা সাদা বসনে নিজেদের মুড়িয়েছেন কনেরা। আর বরদের গায়ে দেখা গেছে কালো টাক্সেডো, গলায় শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকা খচিত কিফায়া। হাজার আঘাতের পরও যে বারবার উঠে দাঁড়ানো যায়, এ আয়োজন যেন তারই প্রতীক। What I feel is massive and indescribable. অসাধারণ অনুভূতি। গেল ২ বছরে যে ভয়াবহ বর্বরতা আর দুঃখ আমরা দেখেছি, তারপর এই বিয়ে জীবনের সুখ নিয়ে আসবে বলে আশাবাদী আমরা। And good things after these hard days. এই আয়োজন বিশ্ববাসীর কাছে এই বার্তাই দেয় যে যুদ্ধের নির্মমতার পরেও আমরা সুখে থাকতে পারি। গণহত্যাও আমাদের জীবন থামিয়ে দিতে পারবে না। ধর্মীয় নিয়মকানুন আর স্থানীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে বিয়ে। এই আয়োজনে একদিকে কোরআন তেলাওয়াত যেমন ছিল, তেমনি ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ও জাতীয় ডাবকে নাচের আয়োজন। নবদম্পতিদের নতুন জীবনের শুরুকে উৎসব মুখর করতে নাচে মেতে ওঠেন বয়োজ্যেষ্ঠরাও। সংযুক্ত আরব আমিরাত পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য হল আর্থিক সংকটে থাকা তরুণ তরুণীদের সহায়তা করা। এই কর্মসূচির আওতায় নববিবাহিতদের বিয়ের পুরো খরচ বহন করেছে দেশটি। শুধু তাই নয়, সংসার শুরু করতে যা যা প্রয়োজন তাও দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। এখন পর্যন্ত এটিই গাজার সবচেয়ে বড় গণবিবাহ। এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ২০,০০০ মানুষ। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।